أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আজ আপনাদেরকে এক মানুষরূপী শয়তান এর বর্ণনা দিতে যাচ্ছি। মানুষ আবার শয়তান হয় কি করে? মানুষ শয়তান হয় তার কৃতকর্মের জন্য। মানুষের মধ্যে যদি শয়তানের কৃতকর্ম পরিলক্ষিত হয়, তাহলে সে মানুষরূপী শয়তানের যে গুণ, যে দোষ, সেটা যদি মানুষের মধ্যেও থাকে, শয়তানের আচরণ যদি মানুষের মধ্যেও থাকে, তাহলে একে বলে মানুষরূপী শয়তান। জিন শয়তান, মানুষ শয়তান এবং ইবলিস শয়তান। আজকে আপনাদেরকে এই মানুষরূপী এক শয়তানের বর্ণনা দিতে যাচ্ছি। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, 1990 সন আমি মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, তখন দশম শ্রেণীর ছাত্র। আমি আগেই বলেছি, আমি অষ্টম শ্রেণী পর্যন্ত ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি। সেখানে নবম শ্রেণীর অনুমতি না থাকায় আমি নবম শ্রেণীতে মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়ার জন্য ভর্তি হই। 1 বছর লেখাপড়া পড়ার পর 1989 সালে ভর্তি হই। 1990 সাল, এই 1990 সালে তখন আমি দশম শ্রেণীতে পড়ি, কেবলই দশম শ্রেণীতে উঠছি। এমন সময় ওই মাঠ দিয়ে হাঁটতেছি, হঠাৎ ওই স্কুলের দপ্তরি, নাম আব্দুস সবুর, আমাকে এসে বলে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমি বলছি, আমার বাড়ি ছোট বাসালিয়া। পরে গ্রামের নাম বলার পর আমাকে বলে, তুমি আমাদের বাড়িতে যাবা? ওই স্কুলের দপ্তরি হলেও তাকে আমি বেশি চিনি না, তার সাথে পরিচয় নাই। আমি বললাম যে, আপনার বাড়িতে আমি যাবো কেন? সে আমাকে কোনো মতেই ছাড়ে না। পরে অনেক কাকুতি মিনতি করার পর বললাম যে, আপনার বাড়ি কোথায়? তখন বলে যে, আমার বাড়ি বেতবাড়ি, কালিহাতি উপজেলার, টাঙ্গাইল উপজেলার বেতবাড়ি। আমি না বলার পরও তার ওজোর আপত্তি এবং অনুরোধে বললাম যে, ঠিক আছে, আপনার বাড়িতে আমি যাব। তার বাড়িতে গেলে দেখি তার বাড়িতে একটা সুন্দর মেয়ে আর এই
সুন্দর দুইটা মেয়ে আর দুইটা ছেলে। মেয়েটা আমি কিছু বলার আগেই বলল যে আমি বিবাহিত। কোনো কিছু নাম ধাম পরিচয় জিজ্ঞেস করার আগেই কয় আমি বিবাহিত, আমি আপনাকে চিনি। আমি মগরা স্কুলে একদিন গিয়েছি, আমি মগরা গার্লস স্কুলে পড়ি, আপনি মগরা বয়েজ স্কুল মানে মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়েন। আমি একদিন মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গিয়েছি, আপনাকে দেখেছি, আমি চিনি। আপনি মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট বয় ছাত্র। আপনাকে আমাদের বাড়িতে জাগিয়ে রাখবো, থাকতে হবে। আমি বললাম যে আমার মা দুটো আমার বাবার কাছে আগে আমি জিজ্ঞেস করি নাই, আমার তখন মা মারা গেছে। আমার মা 1988 সালে মারা গেছে, এটা 1990 সালের কথা। আমি বললাম যে আমার বাড়িতে আমার বাবা আছে, তার কাছে আগে জিজ্ঞেস করবো, তারপর পরে সেই দিনের মতো ওই বাড়ি থেকে চলে আসলাম। তারপর মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রতিদিন যাই। এই আব্দুস সবুর প্রত্যেক দিন বলে যে তুমি আমাদের বাড়িতে জাগিয়ে থাকবা। আমি বলছি যে আমি জীবনে কোনো দিন এক রাতও আমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকিনি। আমার অন্য কোনো মানুষের বাড়িতে থাকার অভ্যাস নাই। আমি আমার মা বেঁচে থাকি কোনো দিন আমি জীবনে অন্য কোনো জায়গায় থাকি নাই রাত্রে, এবং আমার বাবা বেঁচে থাকতেও আমাকে অন্য কোথাও কোনো দিন বিশেষ করে রাত্রে থাকতে দেন নাই। আমি আমার বাবার কাছে বললাম যে আমার বাবা 1 মাস যাবৎ এই লোকটা আমাকে প্রত্যেক দিন তার বাড়িতে যাইতে বলে আর তার বাড়িতে জাগিয়ে থাকার জন্য বলে। বাবা বলল যে এখান থেকে তো একটু দূর, যদি খুব আদর যত্নের সাথে থাকতে বলে তাহলে থাকুক। পরে বাবার অনুমতি নিয়ে ঠিক 1 মাস পরে বললাম যে ঠিক আছে আপনার বাড়িতে থাকবো। আমার বাড়িতে একটা ঘর আছে, আমার 2টা ছেলে আছে, তাদের সাথে তুমি থাকবা। সেই ঘরটা হলো গোয়ালঘর মানে গরু থাকে, দুর্গন্ধ, গরুর বিষ্ঠার প্রচণ্ড দুর্গন্ধ এবং মূত্রের প্রচণ্ড গন্ধ। সেই ঘরে আমার থাকার জায়গা। ওর বারবার পিড়াপিড়ি সত্ত্বেও ওই কথা না বলে যেই গরুর থাকে সেই ঘরে আমার থাকার জায়গা, আমার কোনো দুর্গন্ধ হবে না। আমার সন্তান 2জনও থাকে, ছেলে 2জন, তাদের সাথে তুমি থাকবা। পড়ার জন্য আলাদা কোনো টেবিলও নাই, কিছুই না, কারেন্টও নাই। কেরাসিন তেল দিয়ে হারিকেন ধরাইয়া পড়ার ব্যবস্থা। তারপরেও তার পিড়াপিড়িতে সেই গোয়াল করে এবং কারেন্ট ছাড়া এবং 2জন আরও মানুষের সাথে থাকতে রাজি হইলাম। তার পিড়াপিড়ির জন্য 1 মাস ভাড়া পিছে ঘুরে আর বলে যে আমাদের বাড়িতে যাবা, আমাদের বাড়িতে জাগির থাকবা। পরে এক পর্যায়ে রাজি হলাম। তারপর সেই বাড়িতে থাকলাম। মাত্র 3 দিন থাকার পরেই দেখি
যে ওই মেয়ে নিয়ে হাজারো সমস্যা। ওই মেয়েকে বিয়ে দিছে এক কারারক্ষী পুলিশ, নাম ফজলুর রহমান। কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই ব্যাপারীরই আরেক ছেলের সাথে। সেই ছেলের নাম এখন আমার মনে নাই, কিন্তু চিনি। তখন ওই মেয়ে, তার বড় মেয়ে নাম সালেহা, ডাক নাম সুন্দরী, বলে যে আমাকে ছিনতাই করার জন্য ঘরে হইলো শোলার বেড়া, পাটকাঠির বেড়া, যে এই পাটকাঠির শোলা বেড়া কেটে আমাকে জোর করে ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্য বাড়িতে একজন মানুষ দরকার, এই জন্য আপনাকে জাগিয়ে রাখছি। আমি তখন আমার আত্মার পানি শুকিয়ে গেল। কারণ যে লোকের নাম বলছে সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তার চেহারা দেখলে যে কোনো মানুষ ডরাবে। তারপরে 15 দিন যখন গেল, ওইভাবে আসি। 15 দিন পর তার দেবর নাম হইল নুরু। দেখি যে এক লোক মারফত একটা চিঠি আমার কাছে প্রদান করে। চিঠিতে লেখা যে তুমি এই মগরা স্কুল এবং এই বাড়ি ছেড়ে চলে যাও। যদি চলে না যাও তাহলে তোমাকে গলা কেটে হত্যা করব। মাত্র 15 দিনের মাথায়। আমি ওই চিঠি পেয়ে আতঙ্কিত এবং ভয়ে আমি শিহরিয়ে উঠলাম। তখন আমি বললাম যে তোমার দেবর এই ছেলেটা আমাকে মারতে চাই কেন? আমি তো কিছু করি নাই, বা আমি তাকে জীবনে দেখিও নাই। কে এই নুরু? সে বলল যে আমার দেবর। ও আমার বিয়ে হয়েছে আমার স্বামীর সাথে, কিন্তু ও আমাকে বিয়ে করতে চায় এবং আমার সাথে খারাপ সম্পর্ক স্থাপন করতে চায়। এই জন্য আমাকে আপনি বলে, এই জন্য আপনাকে এই বাড়িতে থেকে তাড়ানোর জন্য চিঠি দিয়েছে। কারণ আপনি এই বাড়িতে থাকলে ওর সমস্যা, ও আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, আমাকে কোনো কুপ্রস্তাব দিতে পারবে না। আমার স্বামী থাকে সেই নরসিংদী। 6 মাস 1 বছর পর আসে। 6 মাস 1 বছর পর আসে। আমি জিজ্ঞেস করলাম তোমার বিয়ে হয়েছে কোন সালে? কয় আমি যখন 5-এ পড়ি, মানে 1985 সালে ওই লোকের সাথে আমার বিয়ে হয়েছে। তখন ওই লোকের বয়স হইল 35 বছর। 35 বছর লোকের সাথে একজন 14-15 বছরের মেয়ের বিয়ে হয়েছে। এই জালে এই যে আমি আটকা পড়ে গেলাম। তখন তার বাপকে আব্দুল সবুরকে বললাম যে আপনার বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি আমার বাড়িতে চলে যাব। এই গ্যাঞ্জামের মধ্যে একে তো এই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিলেন, সেই ছেলে একে যে কোনো মুহূর্তে ছিনতাই করে নিয়ে যাবে তার ভয়। আবার
আরেক তো দেবরের সাথে খারাপ সম্পর্ক সে আমাকে যে কোনো মুহূর্তে ফাঁসাই দিতে পারে, কাজে এখানে আমি থাকবো না, আমি চলে যাব। আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফালাইল। কয়েকদিন পরেই এই মেয়েটার স্বামী আসলো। কয়েকদিন পরে এই মেয়েটার স্বামী আসলো। এক সপ্তাহ থাকলো। তার স্বামীকে দেখলাম। সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার অনুপস্থিতিতে তার দেবর মোহাম্মদ নুরু তার রিপ্লেস বুঝতে পারছে যে রিপ্লেস মানে কি। তখন আমি সেখান থেকে যখন চলে আসতে চাইলাম, তখন ওই মেয়ে এবং তার বাবা বলল যে এখন যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আমাদের মান ইজ্জত কিছু থাকবে না, যে কী জন্যে এখানে জাগির ছিল এখান থেকে চলে গেল। তারা আমি আসতে চাইলেও আমার হাতে পায়ে ধরে আমার মুখ বন্ধ করলো এবং ওই বাড়িতে থাকতে বাধ্য করলো, যে এখন যদি এখান থেকে যান তাহলে আমাদের নাকে মুখে চুনকালি পড়বে, আমরা সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। কারণ ওই নুরু এবং আমাকে বিয়ে করতে চেয়েছিল ওই লোকটা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বদনাম ছড়াবে। তখন তার চাচা শ্বশুর জনাব মোহাম্মদ আজমল মাস্টার রাত্রে একদিন আমার কাছে আসলো। এসে বলল যে ছেলেটি বিয়ে করতে চেয়েছিল সেই ছেলেটি আমার বুকের মধ্যে চাকু ধরেছিল আমাকে হত্যা করার জন্য। এই জায়গাটা খুব ভয়ঙ্কর এবং সে আমাকে অনেক উপদেশমূলক কথা বলল। তার কথার অর্থ আমি বুঝতে পারলাম এবং এটা বুঝলাম যে এখানে থাকা উচিত হবে না। হাজার বার চেষ্টা করার পরও তার মেয়ে সালেহা এবং আব্দুস সবুর আমাকে ওখান থেকে আসতে দিল না, ব্ল্যাকমেল করলো যে এখান থেকে যদি যাও তাহলে তুমিও বিপদে পড়বা, আমরাও বিপদে পড়বো, তুমিও বিপদে পড়বা, আমরাও বিপদে পড়বো। বললো যে তোমাকে যাইতে দেব না, তোমাকে আমার মেয়ের জামাই বানাবো, আমার ছোট মেয়ে আছে নাম মরিয়ম, তাকে তোমার সাথে বিয়ে দেব। এই কথা শুনে সেদিনই রাত্রে দেখি যে তার বড় মেয়ে আমাকে একটা চিঠি দিছে। চিঠির মধ্যে বলছে যে আমি আপনাকে 1 বছর আগে থেকে ভালোবাসি। আপনি যখন মগরা স্কুলে 9-এ পড়েন তখনই আমি ওখানে গিয়েছি, আপনাকে দেখেছি, তখনই আমার আপনাকে ভালো লেগেছে। এই জন্য আমার বাবাকে দিয়ে আমি ছল চাতুরির মাধ্যমে, চতুরতার মাধ্যমে আপনাকে আমাদের বাড়িতে জাগিয়ে এনেছি, তারপর থেকে সে বিভিন্ন রকমের যৌন উত্তেজনামূলক কথা, কাহিনী, অঙ্গভঙ্গি, শরীর প্রদর্শন করে আমার মন আকৃষ্ট করার জন্য চেষ্টা করলো এবং বলল যে যেই নুরু আপনাকে হত্যার জন্য হুমকি দিতেছে, হত্যার জন্য পরোয়ানা জারি করছে, আপনি আমাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করে তার প্রতিশোধ দিন।
আমি বললাম, তুমি বিবাহিত মেয়ে, তোমাকে আমি নেব কী করে? আর আমি লেখাপড়া করতেছি কি তোমার মতো বিবাহিত মেয়ে বিয়ে করার জন্যে, যত সুন্দরী হও, কিন্তু তুমি বাইরকার লোক, বাইরকে। কিন্তু সেই মেয়েটি আমাকে তখন আত্মহত্যা করবে, বিষ খাবে, পানিতে ঝাঁপ দিবে, আগুনে পুড়ে মরবে, এই সমস্ত কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলো। এবং আমি যাতে ওখান থেকে না আসতে পারি এই কথা বলে, এবং আমাকে আরও কথা বলতে লাগলো যে এখান থেকে গেলে বলবো যে ওই ছেলে আমার ইজ্জত নষ্ট করে, আমাকে ভালোবেসে প্রতারণা করে ধোঁকা দিয়ে এখান থেকে চলে গেছে। এই ভয়ে আমি আতঙ্কগ্রস্ত হয়ে কারো কাছে বলতেও পারি না, আবার সহ্য করতে পারি না। কয়েকদিন দাঁতে খামটি দিয়ে বিকল্প কোনো জাগির পাওয়া যায় কি না এটা চিন্তা করলাম। তখন বাড়িতে আমার খুব খারাপ অবস্থা, সৎমা। এই কথা চিন্তা করে আল্লাহর রহমতে একটা বিকল্প ব্যবস্থা পাইলাম। আমার ক্লাস আমার সাথেই পড়ে আবু বকর সিদ্দিক নামে এক ছেলেকে আমার সাথে পড়তো, কিন্তু ওকে আমি প্রাইভেট পড়াতাম। বললো যে ভাই, এই বিপদের মধ্যে আপনি আমাদের বাড়িতে চলে আসেন, এখানে থাকা আপনার উচিত হবে না, মাইরে ফেলবো, আপনাকে মাইরে ফেলবো। যে ফাঁদে পড়ছেন এখান থেকে আপনার বাঁচার কোনো উপায় নাই। তখন মেয়েটি বলল যে তাহলে আমাকে কি বলে গেলেন? আমি কারারক্ষী, মূর্খ, ওর কাছে জীবনেও যাব না। ওর দেবর আমার পিছনে লেগেছে, নাকি তার ছোট ভাই নুরু আমার পিছনে লেগেছে, আবার আরেকজন লোক বিয়ে করতে চেয়েছিল, সেও আমার পিছনে লেগেছে। আমি বাঁচব কী করে? আমাকে এখান থেকে উদ্ধার করুন। এখান থেকে আমাকে যদি প্রতিশ্রুতি না দেন তাহলে এখন আমি আত্মহত্যা করে বলবো, আপনাকে যাইতে দেব না। তখন আমি কৌশল অবলম্বন করলাম যে ঠিক আছে, আমি এসএসসি পাস করার পর তোমাকে এখান থেকে নিয়ে যাব, আমাকে এইটুকু সময় দাও। এই কথা বলে অঙ্গীকারবদ্ধ হয়ে যে আমার জীবন নাশ হওয়ার সম্ভাবনা, আমি আবু বকরদের বাড়ি চলে আসলাম। তখন আমি আসার ঠিক 10 মিনিট পরেই দেখি যে ওই মেয়েটি এই আবু বকরদের বাড়িতে চলে এসেছে। আমি দেখে তো বিস্মিত হয়ে গেলাম যে নতুন জাগির বেড়ে এসেছি, সেখানে এই মেয়ে এসেছে 10 মিনিট পরেই। তখন সবাই বলল যে তার বাপেও আবার পিছনে আসছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি। ওরা আমার জাগির আলা, সে খুব ভালো মানুষ। তখন ওই মেয়েটিকে বুঝিয়ে বাপের সাথে তাদের বাড়িতে ফেরত চলে যেতে বলল যে তুমি বিবাহিত মেয়ে, তুমি ওর সাথে ঘর সংসার করবা কীভাবে? তোমাকে তো তালাক দেয় নাই, তুমিও ডিভোর্স দাও নাই, তাহলে ওর কাছে আসছো কেন? অনেক কিছু বুঝিয়ে যে তুমি যেখানে যেভাবে আসছো সেইভাবেই থাকো,
ও কেবল ক্লাস 10-এ পড়ে, ওর জীবন নষ্ট করো না, তোমার নিজের জীবন নষ্ট করো না। তখনকার মতো বোঝানোর ফলে চলে গেল এবং আমি লজ্জিত, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে কী ঘটলো, কী ঘটলো। তারপর ওখানে যে কয়দিন থাকতাম প্রতিদিন 5টা করে চিঠি, প্রতিদিন 5টা করে চিঠি আমাকে দিত এবং প্রত্যেকটা চিঠির মধ্যে লিখত, তুমি আমার স্বামী, আমাকে গ্রহণ না করলে আমি বিষ খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নাই। আমার যেখানে বিয়ে দিছে সেখানে যাওয়া সম্ভব না। আরও 2জন লোক আমার পিছনে লেগেছে, 2জন না আরও মেলা লোক, চেহারা সুন্দর অনেক লোক আরও আমার পিছনে লেগেছে, কিন্তু কাউকে আমার ভালো লাগে না। আমার আপনাকে ভালো লাগে, আপনি তেমনি করে কথা বলতো, আপনাকে ভালো লাগে। তখন এক জায়গা থেকে সইরে অন্য জায়গায় আসলাম, তাও দেখি যে আমার উপায় নাই। সেই লোক ঠিক তার 2 মাস পরে তার স্বামী এসে নরসিংদী নিয়ে গেল, যাবে না, আত্মহত্যা করবে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। আমি বললাম যে তুমি তো অন্যজনকে বিয়ে করছো, সে তার স্বামী, তুমি তো তাকে তালাক দাও নাই, তুমি তো তাকে ডিভোর্স দাও নাই, বা সেও তোমাকে তালাক দেয় নাই, তাহলে তোমাকে আমি নেব কীভাবে? আমি আইন কানুন সম্পর্কে আগেই একটু জানতাম। বললাম যে তুমি আগে তাকে ডিভোর্স দাও, তারপর 3 মাস 13 দিন গেলে তারপরে তুমি আমার বা অন্যর সাথে বিয়ের করার চিন্তা করো। আমি কোনো মানুষকে, বিবাহিত কোনো মেয়েকে আমি আমার সাথে নিয়ে আমি জেল খাটতে পারবো না, আমার জীবনের শেষ, জেল খাটতে জীবন যাব। কারণ তোমার স্বামী এমনি হইল পুলিশ, পরে সে নরসিংদী যেতে বাধ্য হলো। ঠিক তার 1 মাস নরসিংদী থাকার পর হঠাৎ একদিন দেখি যে আবার নরসিংদী থেকে ওই বান্দা এসে হাজির। এনামুল নামক আমার এক বন্ধুর কাছে এক চিঠি দিয়ে দিয়েছে, আমি নরসিংদীর থেকে জোর করে পালিয়ে এসেছি তোমার জন্যে। যদি তুমি আমাকে এখন গ্রহণ না করো, আমি এখনই আত্মহত্যা করে আমি আমার জীবন শেষ করে দেব। এবং বন্ধুবান্ধব যত আছে সবারই মধ্যে এই কথা ছড়িয়ে দিল এবং মংলা স্কুলের সমস্ত ছাত্রদের মধ্যে ছড়াই দিল। আমি একদিন এলাঙ্গা গেছি, আমি জানি না যে এই এলাঙ্গা যাবে। হঠাৎ রাস্তার মধ্যে সেই নুরু আর এই সালেহা, এদের সাথে দেখা। আমি চাইতেছি তারা আসতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নুরুর বাপ ভাই ওই সালেহাদের বাড়িতে আগুন ধরাতে যায়, তাদের মেরে ফেলতে চায়, তাদেরকে আগুন ধরে ঘর বাড়ি পুড়ে দিতে চায়। এই বলে আমাকে যে তোমার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল, তার জন্য আমাকে বাড়িতে আইসে আমাকে জব করতে চেয়েছিল, আর আমাকে বাড়ি ঘর পুরাই দিতে ছিল কালকে সন্ধ্যার সময়, মানে এলাঙ্গা দেখা হওয়ার পর ওই দিনই সন্ধ্যার সময় আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, না হলে
আমার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আমাদের বাঁচার সম্ভাবনা নাই। ওই নুরু ভাই এবং তার বাপ এবং তার চাচা আজমত মাস্টার আমাদেরকে মেরে ফেলবে, কারণ গ্রামের সবাই তার, হোসেন সরকার তার চাচাতো ভাই। তখন মহা বিপদে পড়ে গেলাম। তারপর একদিন আমি আমার অসুখ জন্ডিস, এই জন্য বাড়িতে চলে আসি। আমি ওই ঢোলকার থেকে বাড়িতে চলে আসি। বাড়ি থেকে যখন আমি ওই মগরা স্কুলে ক্লাসে বসি, দেখি যে লাঠি ফালা এবং অন্যান্য মারণাস্ত্র দিয়ে আমাকে মারার জন্য ওই আব্দুস সবুর বসে আছে এবং আলমগীর নামে একটা ছেলেকে বললো যে ওদের সবাইকে ডেকে আন, ওকে মেরে ফেল। কোনো আগা গোড়া কিছুই না জেনে নিজের প্রাণ রক্ষার্থে তখন আমার এক স্যার অমূল্য বাবু, তার আশ্রয় গ্রহণ করলাম। পরে এলাকার ছাত্রছাত্রী এবং ওই অমূল্য স্যারের আর তার সাথে আরেকজন স্যার, আমার হিতাকাঙ্ক্ষী স্যার নাম হবিবুর রহমান, তার আশ্রয়ে ওই দিনের মতো বেঁচে গেলাম। আর স্কুলে যেতে পারলাম না, জাগিরও থাকতে পারলাম না, বাড়িতে চলে আসলাম। এই ঘটনার 2 মাস পরে একদিন হঠাৎ এক তার খালা, নাম বলবো না, তার সাথে দেখা, বলল যে এই সালেহা তো 2 মাসের গর্ভবতী। এই কথা শুনে নিজেকে আত্মস্থ করলাম যে হয়তো বেঁচে গেলাম। তারপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর 1991 সন, সম্ভবত এপ্রিল কি মে মাস, এসএসসি পরীক্ষার জন্য আমি বাগুটা থাকি আর ওই কালীহাতি থাকে। ইদ্রিস নামক আমার এক বড় ভাই এবং ওদের গ্রামের ওর সইয়ের ভাই তাকে দিয়ে দেখি যে আমার বাগুটা ওকে পাঠিয়ে দিচ্ছে আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি যাব না, অনেক কাকুতি মিনতি করার ফলে যে তুমি না গেলেও মারা যাবে, তাকে দেখার জন্য খালি যাও। দেখার জন্য গিয়ে দেখি যে সে সন্তান সম্ভব, মানে আর হয়তো ওই দিন বা তার সপ্তাহখানেকের মধ্যে সে সন্তান ডেলিভারি দিবে। তার ভয়ঙ্কর চেহারা দেখে আমার যেটুকু ভিতরের মধ্যে শখ ছিল সে শখ মরে গেল গা।
মইরা গেল। এই মেয়ে যখন নরসিংদী থেকে আসে আমাকে চিঠি প্রদান করে যে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি নরসিংদী 1 মাস থাকছি, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, কোনো দৈহিক কোনো সম্পর্ক হয় নাই, আমি তাকে কাছে আসতে দিই নাই। তুমি যদি আমাকে গ্রহণ না করো আমি আত্মহত্যা করব, কথায় কথায় শুধু আত্মহত্যা করব। এই তার ভুলি। আর মানুষের কাছে দুর্নাম বদনাম ছড়ানো, এটা হলো কাজ সে আর তার বাবা। দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমার দুর্নাম বদনাম ছড়িয়ে আমাকে কলঙ্কিত করব, এইটা ছিল তার ইচ্ছা। আমার বড় ভাই আব্দুল খালেক, ওই জাগির আলার বড় ছেলে আব্দুল খালেক, নাম হলো আবেদ আলী, তার কাছে বলে যে আমি তো ওকে ভালোবাসি নাই, ওর জীবনটা নষ্ট করার জন্য আমি তাকে বাড়িতে কৌশল করে জাগির এনেছি, তার জীবনটা নষ্ট করার জন্য ভালোবাসার অভিনয় করেছি, তাকে নুরুরে দিয়ে চিঠি লেখাইছি এবং বিভিন্ন লোক দিয়ে ভয় ভীতি দেখেছি এবং মরণের বা আত্মহত্যার ভান করেছি। আমি তো ওকে ভালোবাসি নাই, আমি ওর সাথে প্রতারণা করেছি, ও ধোঁকা দিয়েছি ওর জীবনটা নষ্ট করার জন্য। আমার এখন প্রশ্ন যে আমার জীবন নষ্ট করার জন্য আমার সাথে প্রতারণা ধোঁকা দিয়েছে সে কেন? আমি তাকে কি চিনতাম না তাকে জানতাম? তার বাড়ি চিনতাম না তাকে চিনতাম, না তার ভাই বোন তাদেরকে চিনতাম? আমি তার কি কোনো ক্ষতি করেছি না আমি তার শত্রু? তাহলে সে কেন আমার জীবন নষ্ট করার জন্য তার বাড়িতে আমার জাগির নেয়, আমাকে ভালোবাসার অভার দেয়? হ্যাঁ, তাকে না ভালোবাসলে, তাকে না বিয়ে করলে আত্মহত্যা করব, আমাকে ফাঁসাইয়ে দেব। হ্যাঁ, তারপরে সে বলে যে আমি আমার পূর্বের স্বামীর কাছে থাকব। কোরআন শরীফ নিয়ে শপথ করে, কোরআন শরীফের উপর হাত রেখে শপথ করে যে আমি তোমাকে সত্যি বিয়ে করব, তোমাকে সত্যিই ভালোবাসি, তোমার সাথে প্রতারণা বা ধোঁকা করলে আল্লাহ জেনে আমাকে কঠোর শাস্তি দান করে। হ্যাঁ, সেই ব্যক্তি বর্তমান 3 সন্তানের জননী। আমি তার কি ক্ষতি করেছি? আমি তাকে চিনি না, তাকে জানি না, তার বাড়ি কোনো দিন দেখছি না, তার সাথে কোনো দিন কথা বলেছি। এই লোক আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে প্রতারণা করে আমার এসএসসি পরীক্ষার সময় তার বাপে ওই স্কুলের দপ্তরে আমার পরীক্ষা খাতা গাইতে দেব না এবং বড় বড় চোখ করে তাকায় এবং আমাকে মারার জন্য যত প্রকার সন্ত্রাসী, যত প্রকার মাস্টার নিয়োগ করে। কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করছে, সেই জন্য আমাকে মারতেও পারে নাই। ইনশাল্লাহ আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স পাস করছি, 3টা BCS উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমার BCS-এর মাধ্যমে চাকরি হয় নাই, ভাইবা পর্যন্ত পরীক্ষা দিচ্ছি। আমি ল পাস করছি, আরও ছোটোখাটো 31টা ডিগ্রি অর্জন করতে পেরেছি, 31টা। আল্লাহ আমাকে সে এসএসসি পরীক্ষা আমাকে দিতে দেবে না। আমি জানি এসএসসি পরীক্ষা না পাস করতে পারি, তার জন্য যা কিছু দরকার সব কিছু তার বাবা আর ওই মেয়েটা করেছে। বলেন তো, আমি ওই মেয়েকে জীবনে চিনিও না, জানিও না, মেয়েটা বিবাহিত, সে আমার জীবন নষ্ট করার জন্য সে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে। কেন? হ্যাঁ, তার সাথে কি আমি কোনো খারাপ সম্পর্ক করছি? তার ইজ্জত নষ্ট করছি? হ্যাঁ, তাকে প্রেমের অফার দিছি,
প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, বলুন তো এটা শয়তানের কাজ না? শয়তানের কাজ না? বর্তমানে সে 3 জন সন্তানের জননী। 36 years already have been passed. 36 years already have been passed. ভিতরে আটকে রাখতে পারলাম না বলে এই সত্য কাহিনী আপনাদের সামনে প্রকাশ করলাম। এই ঘটনা থেকে মেয়ে মানুষ যে কীরকম শয়তান, হ্যাঁ, কীরকম শয়তান এর প্রমাণ পেলেন। এই শয়তান মেয়ে মানুষ থেকে সাবধান। আরও 2টা ঘটনা আছে, ইনশাল্লাহ পরবর্তীতে প্রকাশ করব। এই শয়তানের বর্ণনা পরবর্তীতে প্রকাশ করব। আসসালামু আলাইকুম।